আপনারা সবাই শুনেছেন বনবিবির কথা, কিন্তু কখনো কি ভেবেছেন বনবিবি কেন? কেন নয় বনদেবী? আজকের এই এপিসোডে আমি বিশ্লেষণ করব গোটা বিশ্বে বিরল এবং আশ্চর্য এক লোক কাহিনীর ইতিহাস, যাতে রয়েছে এক মুসলিম সাধিকাকে হিন্দু মুসলমান নির্বিশেষে বনের দেবী রূপে পুজো করা, যা বাঙালির অনন্য সংস্কৃতির এক দলিল, যে কাহিনীর মধ্যে দিয়ে আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছেন এক সুমহান শিক্ষাও। অন্য কোথাও এরকম একটা অসাধারণ সংস্কৃতি পেলে সেই গোষ্ঠীর মানুষ তা বিশ্বজুড়ে ফলাও করে প্রচার করত, নেটফ্লিক্সে তথ্যচিত্র তৈরি হয়ে যেত। কিন্তু আমরা বাঙালিরা তো আত্মবিস্মৃত জাতি। আমরা নিজেদের তখনই চিনি যখন বিদেশিরা এসে তার প্রশংসা করেন। তাই কয়েকটা মিনিট সময় ব্যয় করে প্রকৃতি এবং মানুষ ও সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং বাদাবনের এই বিচিত্র ইতিহাস মন দিয়ে শোনা, যা পরতে পরতে থাকবে আমাদের রক্তে থাকা হিন্দু মুসলমানের সম্প্রীতির কথা। তার আগে জানাই, আমার এই নতুন চ্যানেলে বাংলার বর্গী হামলা নিয়ে করা ভিডিওটি যেভাবে আপনারা গ্রহণ করেছেন, লাইক ও শেয়ার করেছেন, তাতে আমি অভিভূত। আশা করি আমার দ্বিতীয় নিবেদনটিও আপনাদের একই রকম ভালোবাসা পাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আসুন শুরু করি বাংলা এবং বাঙালির গর্বের সংস্কৃতির ইতিহাসের এক ঝলক। এ এক অপূর্ব মিলনের ইতিহাস, যা গড়ে উঠেছে সুন্দরবনের লৌকিক দেবী বনবিবিকে কেন্দ্র করে। প্রথমেই বলেছিলাম বনবিবি কেন, বনদেবী নয় কেন। আসবো সেই ইতিহাসে, তার আগে জেনে নিই তিনি কে। বনবিবি সুন্দরবন অঞ্চলের এক প্রধান লৌকিক দেবী, যিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী, কাঠুরে এবং বনজীবী সম্প্রদায়ের কাছে পূজনীয়। তিনি বনের রক্ষাকর্ত্রী হিসেবেই পরিচিত। তিনি বিশেষত বাঘের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করেন। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ধর্মীয় সীমারেখা অতিক্রম করে তাকে পুজো করেন, আর এটাই বনবিবির সার্বজনীন গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। বনবিবি সম্পর্কে ঐতিহাসিক এবং পৌরাণিক বিবরণ পাওয়া যায়, যা মূলত সুন্দরবনের লোককথা ও কাব্যের মাধ্যমেই প্রচারিত হয়েছে। ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস বইয়ে খ্রিস্টীয় 1500 সালের কাছাকাছি সময় সুন্দরবন অঞ্চলে দক্ষিণ রায়, ধোনাই, মোনাই এবং গাজীর উল্লেখ পাওয়া যায়। এই বইতে বলা হয়েছে বনবিবি ছিলেন ইব্রাহিম বা বেরাহিম নামের এক আরব ব্যক্তির কন্যা। তার মা গুলাল বিবি সতীনের প্ররোচনায় সুন্দরবনে পরিত্যক্ত হন এবং সেখানেই বনবিবির জন্ম হয়। কথিত আছে গুলাল বিবি মদিনা থেকে এবং ইব্রাহিম মক্কা থেকে এসেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে বনবিবি এবং তার ভাই শাহ জঙ্গলি জাদুকরী শক্তি লাভ করেন এবং সুন্দরবনের 28টি ভাটির দেশে এসে দক্ষিণ রায়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। দক্ষিণ রায় কে? তিনি যশোহরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ ভাটির দেশের শাসক ছিলেন। বাঘের রূপ ধরে তিনি মানুষের উপর আক্রমণ করতেন। বনবিবি তাকে পরাজিত করেন এবং পরে সন্ধি করেন, যাকে বাঘ বা অপশক্তির পরাজয়ের প্রতীক হিসেবেই দেখা হয়। বনবিবি হিন্দু না মুসলমান?
বনবিবির ধর্মীয় পরিচয় নিয়ে আলোচনা জটিল এবং বহুমাত্রিক। আগেই বলেছি, পৌরাণিক কাহিনী অনুসারে তিনি মুসলিম পিতা ইব্রাহিমের কন্যা এবং মক্কা মদিনার সঙ্গে তার সংযোগও কাহিনীতে উল্লেখ করা হয়েছে। এই কারণে তাকে প্রায়শই একজন পিরানি বা ইসলামী সাধিকা হিসেবে বিবেচনা করা হয়। তবে গবেষকদের মতে বনবিবি প্রকৃতপক্ষে হিন্দু দেবী বনদুর্গা, বনচণ্ডী, ষষ্ঠী বা বিশালাক্ষীর একটি লৌকিক রূপ, যিনি ইসলামী প্রভাবে বনবিবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। সত্যি কি বিচিত্র ইতিহাস আমাদের বাঙালির, তা ভাবলে এক এক সময় বিস্ময়ের সীমা থাকে না। সুন্দরবনের হিন্দু ও মুসলিম সম্প্রদায় সবাই বনবিবির পুজো করেন এবং তার পুজোতেও হিন্দু এবং ইসলামী উপাদানের মিশ্রণ দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, তার মাহাত্ম্য বিষয়ক কাব্য বনবিবির জহুরানামা বাংলার মঙ্গল কাব্যের শৈলীতেই রচিত। এতে আল্লাহ, রসুল, পীর পিরানি এবং মক্কার উল্লেখ রয়েছে। এই কাব্যে হিন্দু এবং ইসলামী উপাদানের সমন্বয়ে বনবিবির ধর্মনিরপেক্ষ গ্রহণযোগ্যতাকেই তুলে ধরে। মুসলিম সাধিকা থেকে বনদুর্গা, বনবিবির পুজো যিনি করেন, সেখানেও একটা বড় টুইস্ট আছে। প্রচলিত হিন্দু রীতি মেনে সাধারণভাবে ব্রাহ্মণ পুরোহিত এই পুজো করেন না, বরং প্রান্তিক হিন্দু বা অন্য সম্প্রদায়ের ব্যক্তিরা পুজোর দায়িত্ব পালন করেন। মানে আপনি বলতেই পারেন, উচ্চবর্ণের মনুবাদী ব্রাহ্মণ্যবাদের প্রভাব এখানে অচল। এটা কি তার লৌকিক এবং সার্বজনীন চরিত্রের প্রমাণ এবং মনুবাদের বিরুদ্ধে প্রত্যন্ত মানুষের একটু প্রতিবাদও? কিছু ক্ষেত্রে বনবিবির সঙ্গে শাহজঙ্গলি, গাজী, দুঃখে, এমনকি দক্ষিণ রায়ের মূর্তিও একসঙ্গে পূজিত হয়, যা হিন্দু মুসলমান সমন্বয়ের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। বনবিবির পুজো সুন্দরবনের জঙ্গল নির্ভর জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মৎস্যজীবী, মধু সংগ্রহকারী এবং কাঠুরেরা বনে প্রবেশের আগে বাঘ, কুমির বা অপশক্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে বনবিবির পুজো করেন। পুজোয় মন্ত্র উচ্চারণের পরিবর্তে পাঁচালি পাঠ করা হয়, যা লক্ষ্মী পুজোর পাঁচালির মতো। প্রতি বছর মাঘ মাসে, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে বা বৈশাখের শেষ মঙ্গলবার, সুন্দরবনের বিভিন্ন গ্রামে বনবিবির পুজো এবং মেলার আয়োজন করা হয়। এই পুজোয় মাটির মূর্তি, শিরনি এবং কখনো কখনো মোরগ ছেড়ে দেওয়ার রীতি পালন করা হয়ে থাকে। বাংলাদেশের খুলনার কয়রা, বাগেরহাট, সাতক্ষীরা এবং ভারতের মইপিঠ, ঢাংমারি গ্রামে এই পুজো বিশেষভাবে জনপ্রিয়। বনবিবির মন্দিরগুলো সাধারণত খুব সাদামাটা দরমার বেড়া দিয়ে তৈরি হয়। মইপিঠে প্রায় ৬৪ বছর আগে নির্মিত একটি মন্দিরে প্রতি বছর জঙ্গল মেলার আয়োজনও করা হয়। এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দেন এবং বনবিবির কৃপা কামনা করেন। বনবিবি সুন্দরবনের লোক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তার কাহিনী সুন্দরবনের জেলে, বাওয়ালি, মৌয়াল বা বাঘ বিধবাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত। বনবিবির কাহিনী এবং পুজো সুন্দরবনের মানুষের প্রকৃতি এবং ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক জীবনযাপনের দর্শনকে তুলে ধরে। তিনি শুধু বনের রক্ষাকর্ত্রী নন, বরং প্রকৃতি এবং মানুষের মধ্যেও সম্প্রীতির প্রতীক। তার পুজোয় যে হিন্দু মুসলমান ঐক্যের বিরল উদাহরণ দেখা যায়, তা ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক। বনবিবি এবং দক্ষিণ রায়ের কাহিনী সুন্দরবনের স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পৌরাণিক কাহিনী সুন্দরবনের আদি বাসিন্দাদের, বিশেষ করে মধু সংগ্রহকারী, জেলে এবং কাঠ সংগ্রহকারী সম্প্রদায়ের জীবনে গভীর প্রভাব ফেলেছে। এই সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় বিপদ বাঘ, আর দক্ষিণ রায়কে বাঘের দেবতা হিসেবে দেখা হয়, যিনি বনের শক্তি এবং ভয়ের প্রতীক। বনবিবি দক্ষিণ রায়কে নিয়ন্ত্রণ করে মানুষকে রক্ষা করেন, যা প্রকৃতি এবং মানুষের মধ্যে ভারসাম্যের প্রতীক। এই কাহিনী মানুষের মধ্যে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভয়ের মিশ্রণ জাগায়।
বনবিবির কাহিনীর মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা প্রকৃতি এবং অনন্য সুন্দরবনকে রক্ষা করার শিক্ষা দিয়ে গেছেন। বনবিবির পুজোর মাধ্যমে তারা বনের সম্পদ ব্যবহারের আগে রক্ষাকর্ত্রীর অনুমতি প্রার্থনা করতে শিখিয়েছেন ঠিক যতটুকু প্রয়োজন ততটাই প্রকৃতির সম্পদ গ্রহণ করতে। প্রকৃতিকে লুট করার শিক্ষা তারা দেননি। এটাই এখনকার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বা পরিবেশ ব্যবস্থাপনার প্রাচীনতম রূপ। এভাবেই মানুষ বাঘ সংঘাত কমানোর কথাও ভেবেছিলেন তারা। দক্ষিণ রায়ের ভয়ঙ্কর রূপ মানুষকে বাঘের সঙ্গে সংঘাত এড়াতে সতর্ক করে। বনবিবির কাহিনী মানুষকে বনের নিয়ম মেনে চলতে উৎসাহিত করে, যাতে অতিরিক্ত শিকার বা বন কোনোভাবেই ধ্বংস না করা হয়। বনবিবির কাহিনীতে ন্যায় বিচার, দয়া এবং লোভের বিরুদ্ধে সংগ্রামের গল্প রয়েছে। ধনা নামক এক বণিকের লোভের কারণে দক্ষিণ রায়ের হাতে দুখিনা নামক একটি বালকের বিপদের গল্প আমাদের শিক্ষা দেয় প্রকৃতির সম্পদের অপব্যবহার করলে বিপদ আসতে পারে। অন্যদিকে দক্ষিণ রায় হলেন সেই শক্তি যিনি বাঘের রূপ ধারণ করে বনের নিয়ম ভঙ্গকারীদের শাস্তি দেন। এই আখ্যানের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা শেখান প্রকৃতির নিয়ম লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হয়। এই বিশ্বাস তাদের মধ্যে প্রকৃতির প্রতি এক ধরনের ভয় ও ভক্তি তৈরি করে, যা তাদের বনের সম্পদ অতিরিক্ত আহরণ বা অযথা বনভূমিকে নষ্ট করা থেকে বিরত রাখে। এই আখ্যানের গভীর তাৎপর্য হলো এটা মানুষকে শেখায় প্রকৃতিকে জয় করা যায় না, বরং তার সঙ্গে সহাবস্থান করতে হয়, মিলেমিশে থাকতে হয়। বনবিবি এবং দক্ষিণ রায়ের গল্প তাই নিছক একটি লোকগাথা হয়ে থাকে না, এটি প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধার এক জীবন্ত দলিল হয়ে ওঠে। স্মরণ করিয়ে দেয় আমরা প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতিকে ধ্বংস মানে নিজেদেরই ধ্বংস। আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু একটা প্রাণী নয়, বরং প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা সুন্দরবনের পরিবেশ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ভাবনা শুধু সুন্দরবনের মানুষের জন্যই নয়, গোটা বিশ্বের কাছে একটা বড় শিক্ষা। আর এটাই অনন্য করে তুলেছে বনবিবির উপাখ্যানকে, যার নিদর্শন সারা বিশ্বে আর কোথাও আছে কি? আমরা কি এই শিক্ষাকে গুরুত্ব দেব? আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে এবং আমাকে এরকম কাজ করতে আরও উৎসাহ যোগাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।